নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্রবাসী আড্ডা ঘর। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আগের ব্লগ থেকে যারা অপেক্ষা করে আছো এই ব্লগটি দেখার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক ট্রাভেল ব্লগ পার্ট 3 ব্যাঙ্গালোরে কাস্টমার ইমিগ্রেশনের পর থেকে। হয়ে গেল ইমিগ্রেশন, এবার ব্যাগটাকে রিক্লেম করতে যেতে হবে, দিয়ে আবার ট্রান্সফার করতে হবে। কি অপূর্ব এই ব্যাঙ্গালুরুর ডিউটি ফ্রিটা। লাস্টবার যখন ব্যাঙ্গালোরে গেছিলাম, মানে সেই 2024-এ, এয়ারপোর্টটা দেখে পুরো হাওয়া হয়ে গেছিলাম আমরা। যে কোনো বিদেশি এয়ারপোর্টকে টক্কর দিতে পারে, এমন সুন্দর আর পরিষ্কার। আর এবারে ওর ভিডিওতে ওই হাতি দেখতে পাবো ভাবতেও পারিনি। ওইখানে ব্যাগেজ, দেখি কোন বেল্টে আবার এসছে। এইটাতে আসছে ব্যাগেজ ফ্রিতে, দেখি আবার আসছে। ব্যাগেজ পেয়ে গেছি, এবার ট্রান্সফারের জন্যে ইন্ডিগো ডেস্কে যেতে হবে। এখন আবার T1 যেতে হবে, T1 থেকে ইন্ডিগোগুলো ছাড়ে, সো ওখানেই যাচ্ছি। ওখান থেকে বাস আছে, ওটা নিয়ে যাবে। আর এখানে যেই মহিলাটা ছিল, ভদ্রমহিলা, তিনি বললেন যে 8:15 ফ্লাইটে কিছু এমটি আছে, তো ওখানে গিয়ে তুমি রিস্কেডিউল করতে পারো। তো দেখি গিয়ে কথা বলে, নাহলে বিকেল 5টা অবধি বসে থাকা। বাইরে বেরালাম, বাইরেটা মোটামুটি ঠান্ডা, ভেতরটা বেশ গরম লাগছে। এটাই করে টার্মিনাল 1-এ যাই। তো চলো ওঠা যাক, এটাতে তাড়াতাড়ি উঠি। এয়ারপোর্টের ভেতরে ঢুকতে পেরেছি, অ্যালাউ করেছে। দেখি এবার ভেতরে গিয়ে সিকিউরিটি চেক ইনটা সেরে তারপরে দেখি কোথাও বসা যায়। অনেকটা সময় বসতে হবে, বাট সময় কেটে যাবে এখানে। বাইরে থাকলে অসুবিধা হচ্ছিলো, বাই চান্স যদি বাথরুম পায় তখন আর যাওয়ার কোনো জায়গা নেই। সিকিউরিটি ঢুকতে দিল না, কারণ 5টার ফ্লাইট, বলছে এত তাড়াতাড়ি ঢোকা যাবে না। তো এখন এখানেই ওয়েট করো 12টা অবধি অ্যাটলিস্ট। এখন বাজে 8:30, তো হয়ে যাবে আর কি। ভেতরে ঢুকলে তাহলে কিছু ফুচকাচ খাওয়া যাবে। ভাগ্যিস চিপস ছিল, কিছু চকলেট ছিল, সেগুলোই খেয়ে নিলাম এখন আর কি। এখন বাজে 11টা, ঘুম পাচ্ছে আর কি। এখানে ব্যাঙ্গালোর এয়ারপোর্টেও ফ্রি ওয়াইফাইটা কানেক্ট করতে পেরেছি, তো সেই জন্য বসে বসে হোয়াটসঅ্যাপ করছি। কিন্তু আর পাওয়া যাচ্ছে না। এখনও যাওয়ার পরে 6 ঘন্টা, তারপর প্লেনে উঠে ঘুমিয়ে যাবো, তারপর একবারে কলকাতায় নাম। চেক করে ঢুকলাম, এখন বাজে হচ্ছে 12:10। তো পরে এখানে বোর্ডিং গেটের দিকে এলাম। এবার এখানে কিছু খাবার দাবার খেয়ে নিয়ে আর পারা যাচ্ছে না, ছোটো শরীর ইয়ে লাগছে, উইক লাগছে। এখানে ডোমেস্টিক একটা লাউঞ্জ আছে, এখানে এসছি। তো এখানে আবার 3 ঘন্টা আগে না হলে ঢুকতে দেয় না। তো আমার ফ্লাইট হচ্ছে 5টা, তো এখন 2টো বাজতে আর 20 মিনিট বাকি। তো এখানে দাঁড়িয়ে আছি, 2টো বাজলে ভিতরে ঢুকবো, ঢুকে একটু রিফ্রেশ হয়ে আবার তারপর বোর্ডিংয়ের জন্যে 4টে নাগাদ বেরিয়ে যাবো। ওদের বাবা ভিডিও কল করে যতবার তিনিকে লাউঞ্জগুলো দেখাচ্ছে, ওরা ততবার খেপে যাচ্ছে, কারণ ওদের কখনো লাউঞ্জে নিয়েই যাওয়া হয়নি। এখন যা পারো খাও, দিয়ে আর 2 ঘন্টা পরে বেরিয়ে যাও। ভালোই সেটা, পার্সোনাল কিউবস করা আছে যদি বসতে চাও। তারপরে অনেক লোকেই এখানে ঢুকছে দেখছি, অনেক ক্রেডিট কার্ডের ইয়েতেই এখন দেখছি ফেসিলিটিটা দিচ্ছে, যে লাউঞ্জের অ্যাক্সেস। তো আমার যেহেতু ইন্ডিয়ার একটা HDFC রিগালিয়া কার্ড ছিল, সেটাতে দেখছি এখনও আছে, ওটা ভ্যালিড আছে। তো সেটাতে এখনও দেখছি এটা অ্যাক্সেসটা রয়েছে, তো এই জন্যেই আর কি। লাইন দেখছো খাবারের, বিভৎস লাইন। চিকেনের একটা আইটেম নিলাম, এটা একটা তন্দুর চিকেনের মতো। চিকেন ব্রেস্টগুলোকে একটু গ্রিল করে দিয়েছে, ভালোই লাগছে, মিন্ট চাটনি আর অনিয়ন্স দিয়ে। এটা মাছ নয়, এটা বেগুনের একটা প্রিপারেশন কি, ভালো টেস্টি খেতে, নান দিয়ে ভালো লাগছে খেতে। এই জায়গাটা থেকে 3টা কফি পাওয়া যাচ্ছে, 1ষ্টে অমলেট, আর এদিকে 3rd কাউন্টারে ধোসাও বানাচ্ছে। বেশ ভালো টেস্টি। ইন্ডিয়ান খাবার অবভিয়াসলি টেস্টি হবে, তো
সেটা বলার কোনো ইয়ে নেই, বাট হ্যাঁ দারুণ খেতে। হ্যাঁ, যেটা বলছিলাম, ওই এইচডিএফসি কার্ড থাকলে, এইচডিএফসি মানে স্পেসিফিক কোনো কার্ড থাকলে, যেমন আমার রিগালিয়াটা আছে, ওই ক্রেডিট কার্ডে ওরা মাত্র $2 চার্জ করে ফর অল দিস সার্ভিসেস। তুমি এখানে এসে যত কিছু খাও, থাকো, বসে রেস্টরুম ইউজ করো, তারপর জল ভরার জায়গা আছে, ফ্রুটি আছে, এই আছে, ওই আছে, সবই আছে। মানে বাচ্চারা তো দেখছি ভরে ভরে ব্যাগে নিয়ে নিচ্ছে। জল ভরতে গিয়ে কী খুঁজে পেলাম, গোলাপ জামুন। ইন্ডিয়াতে নেমে মিষ্টি দেখে আর লোক সামলাতে পারছি না, তাই তো গোলাপ জামুনটা নিয়ে নিলাম। 3:45 বাজতে যায়, তো এবার আস্তে আস্তে বেরোতে হবে। গোলাপ জামুনটা খেয়ে আস্তে আস্তে বেরোই। সে বেরিয়ে পড়লাম। আমার প্লেন 5টায়, কলকাতা দিয়েছে গেট নাম্বার 33-তে। তো এটা গেট নাম্বার 12-র কাছে, তো মোটামুটি 10 মিনিট মতন লাগবে, তো সেখানটা অবধি যায়। এখন মোটামুটি খেয়ে দিয়ে তারপর জল ফল দিলাম মুখে, দিয়ে অনেকটা ফ্রেশ লাগছে। দিয়ে এখন গিয়ে পৌঁছে আবার বাড়ি যেতে 1.5 ঘন্টা ট্যাক্সি করে। বোর্ডিংয়ের জন্য এবার চলছে আর কি লাইন। পৌঁছাতে পারলে বাঁচি। এখন কী ভুল যে করেছি, এই টিকিটটা কেটেছি। তখন আর উপায়ও ছিল না 1 সপ্তাহের মধ্যে টিকিট কাটা। সব টিকিট তো ক্যান্সেল হয়ে গেল মিডল ইস্টের জন্য, সেই জন্য এই পথটা দিয়ে আসা। অবশেষে উঠে গেছে কলকাতার ফ্লাইটে, ছেড়ে দিয়েছে ফ্লাইট। 2 ঘন্টা লাগবে বলছে। প্রায় 48 ঘন্টা হতে চললো ট্রাভেল করেই যাচ্ছে। এত টায়ার্ড ছিল, ফ্লাইট টেক অফ করার আগেই ঘুমিয়ে পড়েছে, ফলে কোনো কিছু ভিডিও তুলে উঠতে পারিনি। একদম ল্যান্ডিং করার সময় ঘুম ভেঙেছে। তার মধ্যে স্ন্যাক্স বক্স দিয়েছিল, তার মধ্যে ছিল স্যান্ডউইচ, জুস, একটা বার আর একটা কাজুর প্যাকেট। প্রতিবারই ব্যাঙ্গালোর গেলে বা ওখান থেকে ফেরত আসলে ল্যান্ডিংয়ে এরকম একটা বিভৎস ব্যাপার ঘটেই থাকে, জানি না কেন। 7টা বাজে ল্যান্ডেড। 1 নম্বর বেল্টে ব্যাগ এসছে, এবার নিয়ে উবের ধরতে পারলে বাঁচি। মানে কতক্ষণে গিয়ে মনে হচ্ছে একটু স্ট্রেট হয়ে শুয়ে। এবার প্রায় 2 দিন হয়ে গেল ট্রাভেল করেই যাচ্ছি। অবশেষে যাত্রা শেষ হলো। পুরোপুরি শেষ হয়নি যদিও, কারণ এয়ারপোর্ট থেকে বাড়ি যাওয়াটা ওটাও কম জার্নি না। কারণ এখন তো আমাদের বাড়ির গাড়িটা আসবে না, উবার নিতে হবে। আর এত দূর উবার ড্রাইভার বেশিরভাগ সময় ক্যান্সেল করে দেয়। উবারে উঠে গেছি, অনেকগুলো ক্যান্সেল করলো, তারপরে তুমি এলে। অনেকগুলো ক্যান্সেল হলো, তারপরে এলে। তাও কলকাতার রাস্তাঘাট 5-6 বছরে ভালোই হয়েছে। বেশি করে বলবো ওই কল্যাণী এক্সপ্রেসওয়েটা। আমি বাপের বাড়ি গেলে ওই রাস্তাটাই ধরতাম, খুব তাড়াতাড়ি পৌঁছেও যেতাম। কলকাতায় থাকলে গাড়ির এই প্যাক প্যাক আওয়াজ রোজ শুনতে শুনতে সত্যিই খুব বিরক্ত হতাম, কান ঝালাপালা হয়ে যেত আর কি। বিদেশে গেলে এই আওয়াজ, মানে এই রাস্তার প্যাক প্যাক আওয়াজ আর রাস্তার হকার কাকুরদের হরেক মাল 5 টাকা, এই দুটো জিনিসের ভ্যালু খুব বেশি করে বুঝি। আমরা চন্দনপুকুর বাজার বেরোচ্ছি, মসজিদ মোড়। যত এগোচ্ছে আর চেনা পরিচিত রাস্তা, ওর স্কুল, মন্দির সব পেরোচ্ছে। আর মনে হচ্ছে যদি আমি যেতে পারতাম দেশে কতই না ভালো হতো। গত বছর তো মায়ের কাছের সময় বাবার কাছে থাকতে যেতে পারিনি, ছুটি বেশি দিন ছিল না বলে। আর এবারে কেন ওর সাথে যেতে পারলাম না আমি আগেই একটা ব্লগে জানিয়েছি। তাই আমার আর আমার বাবার মন, দুজনেরই মন খুব খারাপ। উবের থেকে নামলাম, বাড়ির গলির রাস্তায় চললাম। যেখানে নামালো ওকে, ওখানেই মা দাঁড়িয়ে থাকতো আমাদের জন্য এক গাল হাসি নিয়ে, সে রাত হোক, মাঝরাত হোক, কাক ভোর হোক। বাড়ি পৌঁছালাম।
আর ঘর থেকে টুকটাক কোথাও বেরোলে ওই গ্রিলের ওখানে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করত। একটু লেট হলেই মার কল চলে আসতো, বারবার ফোন করতো। হ্যাঁ হ্যাঁ আমি মার পর যদি কেউ অপেক্ষা করে থাকে ব্যারাকপুরে, সেটা হলো ওই রীতাদি। পুরো রং হয়ে গেছে। আর এই যে আমার কেয়ারটেকার, এই টুকলো আর কি, যার কথা বলেছিলাম আগের ব্লগে, এই সব করিয়েছে, সব কিছুই করিয়ে দিয়েছে ও। মানে রং ফং পুরো কমপ্লিট, বাইরের ড্রেনও কমপ্লিট করে দিয়েছিস বল। All complete along with boundary wall. ও লাভলি, রংটা ভালোই লাগছে দেখতে। বাহ, ফ্রেশ হয়ে নি, ফ্রেশ হয়ে আজকের মতন উপকার। Good night. হ্যাঁ, গুড নাইট, চলো বাই বাই। ঘরটায় প্রচুর নোংরা হয়ে আছে, সব ধুলোময়, চারদিকে টিকটিকি ফিকটিকি পায়খানা করে একাকার কাণ্ড। সব পরিষ্কার করবো কালকে, আজ আর পারছি না। মায়ের ঘর ও হয়েছে ঠিক মায়ের মতোই, বলল কাল পরিষ্কার করবে, কিন্তু ও তখনই ঘন্টাখানেক ধরে পরিষ্কার করে তারপর ফ্রেশ হলো। মা যেমন কোনো কাজ পরে করবে বলে ফেলে রাখতো না, ও হয়েছে ঠিক একরকম। সব পরিষ্কার করতে করতে এখন বাজে রাত 2:15, আর রীতাদি খাবার দিয়েছে রাত্রির। এত লম্বা জার্নির পর এরকম খাবার পেলে কার না শান্তি লাগে, কিন্তু ওর কপালে শান্তি নেই। স্নান করতে গিয়ে দেখে বাথরুম নোংরা হয়ে পড়ে আছে, সব পরিষ্কার করলো, তারপর সব কাজ মিটতে মিটতে বাজলো ভোর 5টা। ভাগ্যে রীতাদি আছে, নাহলে মা তো নেই, তো রান্না তো কেউ, আমি তো মানে একদমই অজ্ঞ আর কি রান্নায়, তো সেই জন্যই আর কি। আর ঘর পরিষ্কার করতে একদম দম বেরিয়ে যাচ্ছে, যা নোংরা হয়ে আছে আর কি। মা থাকতে এগুলো বুঝতে পারতাম না কখনোই, কতটা খাটুনি যেত মায়ের উপর দিয়ে। সেই অভাবটা এখন আসলে বুঝতে পারি, মানে এই বছরই এসে আমি সেটা বুঝতে পারছি। কারণ সত্যিকারই মানে ঘরটাতে ঢুকে মানে সেই মজাটা আর নেই। মা দাঁড়িয়ে থাকবে, বাবুন বাবুন করে চেঁচাবে, সেটা আর নেই। ঠিক আছে, চলো আমি স্নান করে নিই, করে খেয়ে দিয়ে এবার রেস্ট, তারপরে দেখা হবে। আপাতত এইটুকুই থাক। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। নমস্কার।